নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্তের কলমে ঠান দিদি। গল্পটি বলার সময় যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, নরেশচন্দ্র সেনগুপ্তের লেখা ঠান দিদি। গল্প পাঠে আমি অর্পিতা। সকলে তাহাকে বলিত ঠান দিদি। তাছাড়া তার যে অন্য নাম ছিল তাহাকেও জানিত কিনা সন্দেহ। ঠান দিদি বলিয়া তিনি বুড়ি ছিলেন না, বয়স তাহার বছর 40, কিন্তু সমস্ত শরীরে তার একটা নিটল সৌষ্ঠব্য ছিল, যাহা দিনরাত বয়সকে টিটকারি দিত। তার মাথা হইতে পা পর্যন্ত একটা অপূর্ব লাবণ্য ঢলঢল করিত, চক্ষে তাহার বিজলি খেলিত। অলঙ্কারহীন সহজ স্থির যৌবন তাহাকে যেন আগাগোড়া ছাইয়া শোভামণ্ডিত করিয়াছিল। তাহার সৌন্দর্য মিনমিনে ধরনের নয়, বেশ লম্বা চওড়া, আগাগোড়া স্পষ্ট ও বৃহৎ, যেন গ্রেট অক্ষরের ছাপা একখানি অপূর্ব কাব্যগ্রন্থ। ঠান দিদি বিধবা, তাই তাহার গহনা নাই। তিনি মাছও খান না, সাদা কাপড়ও প্রায় পরেন। ইহা ছাড়া বৈধব্যের অপর লক্ষণ তাহার ভিতর নাই। অধরে তাম্বুল রাগ মাঝে মাঝে তাহার না দেখা যাইত এমনও নহে। একাদশীতে ভাত খাইতেন না, কিন্তু যে ভোজনের আয়োজন হইত তাহাতে অতৃপ্তির কোনো কারণ ছিল না। আর সদা সর্বদা তিনি যেমন হাসিয়া গাহিয়া রঙ্গরসে মাতিয়া বেড়াইতেন, তাহা বৈধব্যের সনাতন আদর্শের সঙ্গে মোটেই খাপ খাইত না। ঠান দিদির নিন্দার অন্ত ছিল না। সতীসাধ্যীরা তার নাম করিলে আচমন করিতেন। অসতী বলিয়া তার অপবাদ ছিল, সে তো তুচ্ছ কথা। দু একজন সেকেলে বুড়ি ইহাও রটাইয়াছিলেন যে তিনি আপন হাতে বিষ দিয়া স্বামীকে বধ করিয়াছেন। সে সম্বন্ধে ঠিক খবরটা কেহ বলিতে পারিত না, কেননা সে 20 বছরের কথা। আর তার স্বামীর মৃত্যু হইয়াছিল দূর দেশে তার কর্মস্থানে। এখন ঠান দিদি থাকেন পাড়াগাঁয়ে। এত বড় পাপিষ্ঠটাকে কিন্তু গ্রায়ের লোক যে ঘৃণা করে সে কথা তাহাদের ব্যবহার দেখিয়া কেহ বুঝিতে পারিত না। ঠাকুর ঘরে দুয়ারের কাছে তিনি আসিলে সবাই কোনো না কোনো অছিলায় তাকে অন্যত্র পাঠাইয়া দিত, কিন্তু মুখ ফুটিয়া কেহ বলিত না তুমি এখানে আসিও না। কোনো বাড়িতে নিমন্ত্রণে রান্না রাঁধিতে কেহ তাহাকে ডাকিত না, কিন্তু মিষ্টান্ন প্রস্তুত করিতে হইলে তাহার সব বাড়িতেই ডাক পড়িত, কারণ এই নিভৃত পল্লীতে কেহ তার মতো নানা রকমের খাবার তৈয়ারি করিতে জানিত না। আর ঠাকুরানী যাহাতে হাত দিতেন তাহাই শোভন সুন্দর অমৃততুল্য হইয়া উঠিত। সকল রকম শিল্পে তাহার বিশেষ দখল ছিল বলিয়া বালিকা হইতে বৃদ্ধ পর্যন্ত সকলে তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিল। রোগে তার মতো সেবিকা গ্রামে কেন দেশে কোথাও ছিল না। পাশ করা শুশ্রূষাকারিণী তার কাছে লাগে না। ঠান দিদি মিষ্টভাষিণী পরোপকারিণী। তিনি 20 বছর আগে
যেদিন বিধবা হইয়া মিরপুর গ্রামে পা দিয়েছিলেন, সেই দিন হইতে তাহার জীবনের প্রতি মুহূর্ত কেবল 10 জনের কাজে ব্যয় হইয়াছে। নিজের তাহার কিছু করিবার ছিল না, তবে সকলের সব কাজ সারিয়াও রোজ নিজের আহারের পরিপাট্যের দিকে তিনি বিশেষ দৃষ্টি দিতেন। ব্রত উপবাস নিয়ম তিনি করিতেন না। কোনো ঠাকুরের কাছে তাহাকে কেউ গড় হইতে দেখে নাই, নিজেও দীক্ষা লন নাই। এমন একটি অদ্ভুত মেয়ে মানুষ যখন প্রথম গায়ে আসিয়া বসিল, তখন গ্রামের আবাল বৃদ্ধ বনিতা তাহার উপর মহাক্ষিপ্ত। কিন্তু আশ্চর্য এই স্ত্রীলোকটির ক্ষমতা। বৎসর না ফিরিতে সে সকলকে বশ করিয়া ফেলিল। বৃদ্ধ সুদর্শন ভট্টাচার্য একদিন তাকে যা নয় তাই বলিয়া গালি দিল, তার ঠাকুর দালান হইতে বিদায় করিয়া দিল। ঠানদিদি হাসিয়া বামাদাসীকে বলিলেন, ঠাকুর তো ঠিক কথাই বলছে, দেবতার সঙ্গে আমার যে আদায় কাঁচকলায় সম্পর্ক, তাতে ওদের ওইদিকে আমার না ঘেঁষাই ভালো। চক্রবর্তী মশাইয়ের পত্নী প্রথম সাক্ষাতে মুখ ফিরাইয়া দাঁড়াইলেন। ঠানদিদি হাসিয়া বলিলেন, ও দিদি, শিয়াল কুকুরকে কি চোখ দিয়েও দেখতে নেই? নেহাত দুঘা মারতেও তো দেখতে হয় গো। মোটের ওপর কড়া কথা বা কটু ব্যবহার ধুলার মতো ঝাড়িয়া ফেলিয়া তার হাসি ভরা মুখ ও বুক ভরা সেবার আকাঙ্ক্ষা লইয়া যখন তিনি তাদের দ্বারে আসিয়া দাঁড়াইলেন, তখন কেহ তাহাকে আর ঠেলিয়া রাখিতে পারিল না। আমার বিবাহ হইবার পর ঠানদিদি হইলেন আমার প্রধান সখী। তিনি আমার মায়ের বয়সী, কিন্তু তার সঙ্গে সমানভাবে মিশিয়া হাস্য পরিহাস করিতে আমার কোনো দিন এতটুকু দ্বিধা হয় নাই। বরং শ্বশুরবাড়ির সংকোচটা তার হৃদয় স্পর্শেই আমার কাটিয়াছিল। তিনি আমার সহিত রহস্য করিতেন, কিন্তু ঠানদিদি সম্পর্কে আরও 10 জনের মতো ছ্যাবলামি করা তার অভ্যেস ছিল না। তার কথাবার্তায় লঘুত্বের ভিতর এমন একটা আত্মমাধুরী ছিল যে সে কথায় মন পাতলা হইত, কিন্তু তাহাতে মলা লাগিত না, ক্লান্তি আসিত না। কালে কালে আমি ঠানদিদির একেবারে অন্ধ উপাসক হইয়া পড়িলাম। তিনি আমার সখী ও সহচারীও বটে, আর আমার সব বিষয়ে গুরুও বটে। এমন কোনো কথা ছিল না যাতে তার কথা বেদবাক্যের মতো না মানিতাম। তার চরিত্রের সঙ্গে তার বিধবার অযোগ্য অনাচার আমি কিছুতে মিলাইতে পারিতাম না। একদিন পান সাজিতে বসিয়াছি, তাকে একটা সাজিয়া দিলাম, তিনি খাইলেন। আমি বললাম, ঠান্দি, তুমি পান খাও কেন? মর পোড়ার মুখী, একটা পান যদি বা হাতে তুলে দিলি, তার আবার খোঁটা দিচ্ছিস বলিয়া স্নিগ্ধ হাস্যময় সুন্দর চক্ষু আমার মুখের উপর রাখিলেন। আমি বললাম, রঙ্গ রাখো ঠান্দি, আজ তোমায় আমি ছাড়ছি না। তোমায় বলতেই হবে তুমি এসব অনাচার করো কেন। যা করতে নেই তা করলে কি হয়? পাপ হয়। পাপ করলে কি হয়? কে জানে কি হয়? পাপ করতে নেই তাই জানি। আমি জানি পাপ করলে নরকে যায়, যেখানে খুব শাস্তি পায়। এ কথা তুমি মানো? হ্যাঁ, আরও মানি যে বিধবা যদি আচার নিয়ম মেনে দেবদ্বিজে ভক্তি রেখে সমস্ত জীবন কঠোর ব্রহ্মচর্য করে, তবে তার পুণ্য হয়, সে স্বর্গে যায়, অনন্তকাল স্বামীর সহ বাস করে। ঠানদিদির মুখের হাসিটা যেন একটু ঘোর হইয়া উঠিল। আমি অবাক হইয়া বলিলাম, এত যদি মানো তবে নিষ্ঠা আচার নিয়ম করো না কেন? আমি স্বর্গে যেতে চাইনে বলে, আর স্বামীর ঘাড়ে আর চাপতে চাইনে বলে, নরকে পড়তে চাই বলে, বুঝলি বলিয়া
ঠান্দি আবার হাসিলেন। আমি বললাম, আবার ঠাট্টা? আজ তোমায় সত্য কথা বলতেই হবে। ঠাট্টা নয় রে দিদি, ঠাট্টা নয়, খাঁটি সত্য। ঠান দিদির চোখটা একটু ভরিয়া উঠিল। এমন সময় আমার 6 মাসের খোকাটি আসিয়া কখন পানের থালাটি ধরিয়া টান মারিয়াছে আমি দেখিতে পাই নাই। দেখিতে দেখিতে সবকটি পান মাটিতে পড়িয়া গেল। আমি খোকার পিঠে একটি চড় মারিয়া বলিলাম, মরণ হয় না মুখ পোড়া? ঠান্দি অমনি 60 বলিয়া ছেলেটিকে কোলে তুলিয়া লইলেন। মুহা ব্যস্ত হইয়া তাহার মাথা হইতে পা পর্যন্ত হাত বোলাইতে লাগিলেন। আমাকে বলিলেন, বিমলা, এমন কাজটি আর করিস না। ভুলেও স্বপ্নে যেন এমন অলক্ষণে কথা মনেও আনিস না, মুখেও আনিস না। আমার প্রাণে তখন বড় অনুশোচনা হইতেছিল, কিন্তু বলিলাম, সাধে কি বলি ঠান্দি, দেখো দেখিনি পানগুলো কি করে দিলে। হ্যাঁ রে পোড়ার মুখী, তুই তো কথাটা বলে দিয়েই খালাস। কথাটা গিয়ে কোন দেবতার কানে উঠে মনে গাথা রইল সে খবর তুই রাখিস না। 60 পাছা, 60। ঠান দিদির চোখ দিয়ে জল গড়াইয়া পড়িল। আমি কিছুক্ষণ কথা কহিলাম না, মনে মনে ঠাকুর দেবতার কাছে মাথা কুটিলাম, আমার বাছার যেন অকল্যাণ না হয়। অনেকক্ষণ দুজনে চুপ করিয়া রহিলাম। আকাশ পাতাল কত কি ভাবিলাম। শেষে আমি বলিলাম, হ্যাঁ ঠান দিদি, দেবতারা কি মানুষের কথা শোনেন? তবে মানুষ যে দিনরাত এত মানত করছে, কই তার কি হচ্ছে? ঠান দিদি চোখের জল মুছিতে মুছিতে গম্ভীরভাবে বলিলেন, হ্যাঁ, তারা মানুষের কথা শোনেন, রাখেনও, কিন্তু সে কেবল তাদের শাস্তি দেবার জন্য। আমার মনে একটা বড় গোপন কথা শুনে তারা আমায় কি শাস্তি দিয়েছেন। ঠান দিদি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। কিছুক্ষণ পর বলিলেন, দেখ বিমলা, তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি অনাচারী কেন। সে কথা তোকে খুলে বলবো, কথা শুনলেই বুঝতে পারবি ভগবান কেমন করে আমাদের কথা রাখেন। ঠান দিদি তার জীবন কাহিনী বললেন। আমি যৌবনে বড় সুন্দরী ছিলাম জানিস। আমার স্বামীও পরম সুপুরুষ ছিলেন। স্বামী মজুরপুরে বড় চাকরি করতেন। তার বিদ্যে বুদ্ধির বিশেষ খ্যাতি ছিল। মেয়ে মহলে আমার খ্যাতি তার চেয়ে কম কিছু ছিল না। স্বামী আমাকে যেমন ভালোবাসিতেন তেমন বুঝি কোনো স্বামী কখনো কোনো স্ত্রীকে বাসেনি। আমিও তাকে খুব ভালোবাসিতাম। সারা দিন রাত্রি আমার সব কাজ, সব চিন্তা কেবল আমার স্বামীকে ঘিরিয়া থাকিত। তিনি সে কথা জানিতেন। আর আমার ছোট ছোট সেবা ও ছোট ছোট কথায় সে যে চিরতার্থতা তাহার মুখে ফুটিয়া উঠিত, তাহাতে আমার হৃদয় গর্বে ফুলিয়া উঠিত। ভাবিতাম, আমার মতো ভাগ্যবতী পৃথিবীতে আর আছে কি? আমার বয়স যখন 19, তখন আমার স্বামীর বয়স 25। সেই সময় তার একটা পদোন্নতি হইল, কাজও অনেক বাড়িয়া গেল। আগে যেমন দিন রাত তাহাকে আমার কাছে পাইতাম, এখন আর তাহাকে তেমন পাই না। বাড়িতেও তিনি সদা সর্বদা কাজে এত ব্যস্ত থাকিতেন যে তাহার সহিত কথাবার্তা ঘটিয়া উঠিত না। এই সময় একদিন আমি জানালার ধারে বসিয়া আছি। দূরে রাস্তা দিয়া একটা নীলকর সাহেব যাইতেছে। এমন সময় স্বামী পিছন দিক হইতে আসিয়া বলিলেন, কি গো সতী, এমন করে বুঝি বিরহ যাপন করছো? আমি হাসিয়া বলিলাম, কীরকম? অপ্রত্যাশিতভাবে তাহাকে পাইয়া আমার সমস্ত শিরায় শিরায় নাচন উঠিয়াছিল। সে কথা তার কাছে গোপন রাখিতে পারিলাম না।
তিনি বলিলেন, বলি, ডেভিড সাহেবের সহিত কি প্রেমালাপ হচ্ছিল? বলিয়া তিনি আমার চিবুক টিপিয়া ধরিলেন। যাও বলিয়া আমি মহা রাগ করিয়া সরিয়া গেলাম। তিনি গলবস্ত্র হইয়া বলিলেন, মাপ কিজিয়ে মেম সাহেব, গোস্তাকি কিয়া। আমি হাসিয়া বলিলাম, মাপ করা গেল, কিন্তু এমন গোস্তাকি যেন আর না হয়। কিন্তু এমন গোস্তাকি তার প্রায়ই হইত। এমন সময় আমার পিস্তুত দেবর শচীকান্ত আমাদের বাড়িতে আসিয়া উঠিল। সে তখন এম.এ পড়িতেছে। শরীর কিছু খারাপ হওয়ায় সে মজফপুরে হাওয়া খাইতে আসিয়াছে। শচীকান্তের বয়স তখন 21-22। সুন্দর না হলেও তাহার শরীরে সৌষ্ঠব্য ছিল। তার চক্ষু দুটি তার এক অপূর্ব প্রতিভার আলোকে উজ্জ্বল ছিল। কথাবার্তায় সে অদ্বিতীয়। তার কথা ও তার ভাবভঙ্গিতে এমন একটা মিষ্টি মোহের সৃষ্টি করিত যে একবার বসিলে আর তার কথা ফেলিয়া কেহ উঠিতে পারিত না। শচীকান্ত হইল আমার অবসরের সঙ্গী, কর্মে সহচর। দিন রাত সে কাছে কাছে থাকিত। দিন রাত তার মধুময় কথা শুনিতাম, শুনিয়া তৃপ্তি হইত না। একদিন দুপুরবেলায় আমাদের বাংলার বারান্দায় বসিয়া আমি জামা সেলাই করিতেছি। শচীকান্ত একখানি বই লইয়া বসিয়াছে। বই কোলে রাখিয়া শচী গল্প করিতে লাগিল। আমিও সেলাই কোলে রাখিয়া শুনিতে ও মাঝে মাঝে সায় দিতে লাগিলাম। বেলা 3টা বাজিয়া গেল। তাহারও পড়া অগ্রসর হইল না, আমারও সেলাইও যেমন তেমনই রহিল। এমন সময় আমার স্বামী হঠাৎ অফিস হইতে ফিরিয়া আসিলেন। আমি অন্যমনস্কভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম, কি গো, এত শিগগিরই ফিরে এলে? বড্ড মাথা ধরেছে জানো, বলিয়া তিনি ঘরের ভিতর ঢুকিয়া পড়িলেন। সেদিকে আমার মোটেই মন ছিল না বলিয়া সে কথা আমার কানেই গেল না। আমি শচীকান্তের কথা শুনিতে লাগিলাম। খানিক পরে তার কথাটা শেষ হইলে ঘরে গিয়া দেখিলাম আমার স্বামী মাথার যন্ত্রণায় ছটপট করিতেছেন। আমি ব্যস্ত হইয়া বলিলাম, কি গো, তোমার কি বড্ড মাথা ধরেছে? ঘরে আসিয়া আমি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িয়াছিলাম। বুঝিয়াছিলাম যে আমার বড় ত্রুটি হইয়াছে তার পিছু পিছু ঘরে না আসায়। তার মাথার যন্ত্রণা আমার সেবার মতো অন্য কোনো উপায়ে আরাম হইত না। স্বামী গম্ভীরভাবে বলিলেন, না, তুমি এখন যাও। আমার বুকের ভেতর দূর দূর করিয়া উঠিল। আমি আর কথা কহিতে পারিলাম না। এক গ্লাস জলে ওডিকলন ঢালিয়া আনিয়া বলিলাম, এসো না, তোমার মাথাটা একটু ধুয়ে দিয়ে বাতাস করি। তিনি কিছু না বলিয়া আমার হাত হইতে গ্লাসটা লইয়া মাথা ধুইয়া ফেলিয়া বিছানায় শুইয়া পড়িলেন। আমি নিতান্ত অপরাধীর মতো চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। আমার বুক ঠেলিয়া কি যেন একটা উঠিতে লাগিল। খানিক বাদে আমি নিঃশব্দে পাখা লইয়া স্বামীর শিয়রে বসিয়া বাতাস করিতে লাগিলাম। স্বামী কিছু বলিলেন না। শচীকান্ত আসিয়া জিজ্ঞাসা করিল, দাদা, তোমার কি অসুখ করেছে? স্বামীর মুখে একটা বিরক্তের চিহ্ন দেখিতে পাইলাম, কিন্তু তিনি চুপ করিয়া চক্ষু বুজিয়া পড়িয়া রহিলেন। আমি শচীকান্তকে ইঙ্গিত করিয়া কথা কহিতে বারণ করিয়া সরিয়া যাইতে বলিলাম। তাহার মুখ হইতে মুখ ফিরিয়া আমি দেখিলাম স্বামী আমার মুখের দিকে চাহিয়া রহিয়াছেন। আমি চাইতেই চক্ষু মুদ্রিত করিলেন। আমি বুঝিলাম আমার মুখ চোখ লাল হইয়া উঠিল, বুকের ভিতর কাঁপিতে লাগিল। স্বামী ঘুমাইয়া পড়িলেন।
আমি পাখা রাখিয়া আস্তে আস্তে বারান্দায় উঠিয়া গেলাম। সেখানে শচীকান্ত একখানা তক্তপোষের ওপর ভ্রু কুঞ্চিত করিয়া বসিয়া কি যেন ভাবিতেছে। আমি গিয়া বসতেই তাহার মুখ প্রসন্ন হইয়া উঠিল। তাহাতে আমার বুকের ভিতর যেন কেমন করিয়া উঠিল। আমি যেন একটু কাঁপিতে লাগিলাম। আস্তে আস্তে গিয়া সেই তক্তপোষের উপর বসিয়া পড়িলাম। তারপর ক্রমে এ কথা ও কথা হইতে হইতে আমার সংকুচিত ভাবটা কাটিয়া গেল। শচীকান্ত তার সেই প্রাণস্পর্শীভাবে কথা কহিতে আরম্ভ করিল। আমি আগ্রহের সহিত মন্ত্রমুগ্ধের ন্যায় শুনিতে লাগিলাম। কথাটা অতি তুচ্ছ। তাহাদের কলেজের কোন প্রফেসরের কেমন হাস্যকর বিশেষত্ব আছে তাই সে বর্ণনা করিতেছিল। কিন্তু সে কথাগুলি এমন সরল করিয়া বলিত, আর তার গলার আওয়াজ এত আশ্চর্য মিষ্ট ছিল যে যত তুচ্ছ কথা হোক না কেন কান পাতিয়া শোনা ছাড়া উপায় ছিল না। আজ আমি আমার গল্পটি এখানেই শেষ করছি। আশা করি ঠান দিদি গল্পটির প্রথম পর্ব আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নরেশচন্দ্র সেনগুপ্তের লেখা ঠান দিদি গল্পটির দ্বিতীয় পর্বের সাথে। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।